সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের রাত অন্য রাতের মতো নয়। চারিদিকে ঘন অন্ধকারের আস্তরণ, আর নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন নিজের কানে ভারী লাগে। কোলাঘাট নামে এক গ্রাম আছে, মানচিত্রে খুব ছোট্ট, কিন্তু মানুষের স্মৃতিতে ভয়ঙ্কর। কারণ এই গ্রামের কিছু মানুষ একে একে অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে, আর যারা ফেরেনি তাদের ছায়া নাকি এখনো বন আর পুরনো বাড়ির ধারে ঘোরাফেরা করে। কেউ বলে তারা ডাক দেয় নাম ধরে। আজকের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন পটুয়াখালীর নিশানপুর গ্রাম থেকে রাশেদুল ইসলাম। তিনি শেয়ার করেছেন তার গ্রামে ঘটে যাওয়া তার নিজের সাথে এক অসমাপ্ত ঘটনা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এমন সব ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়, তাই যদি চান আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আসসালামু আলাইকুম সাব্বির ভাইয়া। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পুরো টিম ভালো আছেন। আমার নাম রাশেদুল ইসলাম, বয়স 30-এর কোঠায়। আমি পটুয়াখালীর দক্ষিণ প্রান্তের চরনিশানপুর গ্রামের বাসিন্দা। আমার জীবনের ঘটে যাওয়া এক অসমাপ্ত রহস্যময় ঘটনা আজ আমি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে শেয়ার করতে চাই। আমাদের গ্রামটা খুবই শান্ত, ধান ক্ষেত আর নদী দিয়ে ঘেরা, কিন্তু গ্রামের উত্তরে আছে কোলাঘাট বন, যেটা নিয়ে শৈশব থেকেই ভয়ঙ্কর সব গল্প শুনে এসেছি। শোনা যায় এই বনের গভীরে ছিল এক জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে শশাঙ্কবাবু নামের এক জমিদার এখানে থাকতেন। এক রাতে হঠাৎ এক অজানা মহামারীতে তার পুরো পরিবার মারা যায়। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। আমাদের বাপদাদারা বলেন বনের ভেতর থেকে রাতের বেলায় কান্না, হাসি আর শীষের শব্দ আসে। তবে আমি এসব বিশ্বাস করতাম না, যতদিন না আমার জীবনেও সেই রাতটাই এলো। একদিন আষাঢ় মাসের মাঝামাঝি সময়, সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে, সন্ধ্যা নেমেছে, গ্রাম অন্ধকারে ডুবছে। সেদিন মুদি দোকানদার করিম চাচা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি বনের ধার ঘেঁষে, কিন্তু তিনি বাড়ি পৌঁছালেন না। পরের দিন তাকে তার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পেলাম আমরা। তার যখন জ্ঞান ফিরল, তখন তার কাছে শুনলাম রাতে হঠাৎ করে সে দেখে তার পথ আটকে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি, ভেজা শরীরে এক মহিলা, যার মাথা নিচু, চুলগুলো ভিজে কাদায় লেপ্টে আছে। করিম চাচা প্রথমে ভেবেছিলেন হয়তো পথভ্রষ্ট কেউ, কিন্তু কাছে যেতেই তার বুক কেঁপে ওঠে। কারণ সেই মহিলার চোখের জায়গায় কালো গর্ত, আর ঠোঁটহীন মুখে ধারালো দাগ। তিনি চিৎকার করতেও পারেননি, কোনোভাবে দৌড়ে বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। করিম চাচার এই ঘটনার ঠিক 2 দিন পর
আমার বন্ধু সুমন একই জায়গায় সেই একই মহিলাকে দেখে। সুমন বলেছিল ও দাঁড়িয়েছিল রাস্তার ঠিক মাঝে। আমি থামতেই হঠাৎ গলা মুচড়িয়ে উল্টো হয়ে বনের দিকে দৌড় দিল। সুমন যখন কথাগুলো বলছিল আমি স্পষ্ট দেখছিলাম তার কণ্ঠ কাঁপছিল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তবে আমি তখনও এসব গুজব ভেবে হাসাহাসি করতাম। কিন্তু তৃতীয় দিনের রাত আমার সব ধারণা পাল্টে দিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু কুয়াশা গ্রাম ঢেকে রেখেছে। আমি মুরগির খামার থেকে ফিরছিলাম শর্টকাট পথে, যেটা ওই কোলাঘাট বনের একদম ধার ঘেঁষে গেছে। হঠাৎ শুনলাম আমার পেছনে কারো পায়ের শব্দ। আমি থামতেই শব্দটাও থেমে যায়, আবার হাঁটলেই শব্দটা শোনা যায়। একসময় সাহস করে পেছনে তাকালাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম কেউই নেই। এরপর সামনে তাকাতেই আমার শরীর হিম হয়ে গেল। রাস্তার ওপর দাঁড়িয়ে ভেজা সাদা শাড়ি পরা সেই মহিলা, যার মাথা একপাশে হেলানো, ঠোঁটের ফাঁক দিয়ে ধীরে ধীরে কালো কোনো একটা তরল ঝরে পড়ছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, কিন্তু তবুও আমি প্রাণপণে বাড়ির দিকে দৌড় দিলাম এবং দৌড়ানোর সময় মনে হচ্ছিল সে আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই প্রথম আমি বুঝলাম কোলাঘাট বনের গল্প শুধু গুজব বা গল্প নয়, এর ভেতরে এমন কিছু আছে যেটা কোনো মানুষ নয়। করিম চাচা, সুমন আর আমার এই ঘটনার পর পুরো গ্রাম আতঙ্কে কাঁপছিল। বয়স্করা বললেন আষাঢ় শ্রাবণ মাসে নাকি কোলাঘাট বনে ওরা বের হয়। ওরা মানে যাদের দাফন করা হয়নি, যারা হঠাৎ মারা গেছে, আর যাদের মৃত্যুতে অন্যায় হয়েছিল। আমার কৌতূহল ক্রমেই বেড়ে যাচ্ছিল, ভয় হচ্ছিল, কিন্তু এক অদ্ভুত টান আমাকে বনের ভেতরে ডাকছিল। শেষ পর্যন্ত আমি সুমনকে বললাম, চল আমরা গিয়ে দেখে আসি। ভয় পেলে সারা জীবন এই গুজবেই পড়ে থাকতে হবে। সুমনকে বারবার বলার পর কোনোভাবে সুমনকে রাজি করিয়ে একদিন বের হলাম। যখন বের হলাম তখন রাত প্রায় 10:30। আকাশ কিছুটা মেঘলা, চাঁদের আলো নেই। আমরা দুজন হাতে টর্চ লাইট আর কোমরে দা গুজে রওনা দিলাম। বনের কাছে পৌঁছাতেই গা ঠান্ডা হয়ে গেল। কোনো বাতাস নেই, তবু গাছের পাতাগুলো যেন কাঁপছে আর শুধু শ শব্দ করছিল। জঙ্গলের যত গভীরে যাচ্ছি ততই চারপাশের অন্ধকার যেন ঘন হচ্ছে। টর্চের আলো কেমন ম্লান হয়ে যাচ্ছে। হঠাৎ দূর থেকে এক ধরনের শীষের শব্দ এলো। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু পরে বুঝলাম এটা অনেক বেশি নিয়মিত, যেন কারো নিঃশ্বাস। সুমন ফিসফিস করে বলল, শুনছিস? ওটা কারো শ্বাস ফেলার শব্দ। আমার কপালে ঘাম জমে গেল, তবু সাহস নিয়ে এগোলাম। আরও কিছুটা এগোনোর পরে অবশেষে গাছের ফাঁক দিয়ে ভাঙা প্রাসাদটা দেখতে পেলাম। দেয়ালের প্লাস্টার উঠে গেছে, বারান্দা আধ ভাঙা, আর জানালার কপাট একপাশে ঝুলে বাতাসে কটকট শব্দ করছিল। বারান্দায় পা রাখতেই মনে হলো মাটি যেন কেঁপে উঠল। ভেতরে ঢুকে দেখি ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র পড়ে আছে। কিন্তু যা আমাকে থমকে দিল তা হলো একটা পুরনো আয়না, যেটা অদ্ভুতভাবে একদম পরিষ্কার। আয়নায় তাকাতেই
দেখলাম আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ পেছনে ঘুরলাম, কিন্তু পেছনে ঘুরে কাউকে দেখতে পেলাম না। ভয়ে সুমন আমার হাত চেপে ধরল। সুমনের চোখ বড় বড় হয়ে আছে, ঠোঁট কাঁপছে। আমি জিজ্ঞেস করতেই সে কাপা গলায় বলল, ও ওখানে ওখানে দাঁড়িয়ে সাদা শাড়ি, মাথা হেলানো, আমাদের দিকে তাকিয়ে কেউ হাসছে। কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। কিন্তু সুমনের অবস্থা দেখে বুঝলাম সে কিছু একটা দেখেছে বা এখনো দেখছে। আমি আর সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে বারান্দার দরজা বন্ধ হয়ে গেল। খুব জোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই পেছন থেকে ভেজা কাপড় টেনে নেওয়ার মতো শ শ শব্দ এলো। আমাদের টর্চ লাইটগুলো একা একাই নিভে গেল। গাঢ় অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার কাঁধে ঠান্ডা হাত রেখেছে। ঠান্ডা বলা কম হবে, যেন বরফের মতো শীতল অথচ ভেজা। আমি চিৎকার দিয়ে দা ঘুরিয়ে শূন্যে কোপাতে শুরু করলাম। এর মধ্যে দেখি হঠাৎ দরজাটা একা একাই খুলে গেছে, আর আমরা দরজা খোলা দেখি ছুটে বেরিয়ে পড়লাম ওই বাড়ি থেকে। বনের বাইরে দৌড়তে দৌড়তে চলে এসেছি। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে সুমন বলল, তুই বুঝলি না রাশেদ? সে আমার নাম ধরে ডাকছিল, বলছিল, সুমন এসো। আমি তখনও কাঁপছিলাম, কিন্তু ওর কথাটা আমার বুকের ভেতর এক অদ্ভুত ভয় ঢুকিয়ে দিল। যদি সত্যি সে সুমনকে ডেকে থাকে, তাহলে কেন ডেকেছে? সেদিন জমিদার বাড়ি থেকে ফিরে আসার পর আমরা দুজনই কাঁপছিলাম। ঘরে ঢুকে দরজা লাগিয়ে একে অপরের দিকে তাকালাম। কেউ কিছুই বললাম না। মনে হচ্ছিল শব্দ করলেই যেন অন্ধকার থেকে কেউ শুনে ফেলবে। পরদিন সকালেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। সুমন খুব চুপচাপ হয়ে গেছে। আমাকে দেখলেই কেমন কাপা চোখে তাকায়, তবে কিছু বলে না। রাতে একবার তার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম সে একা ঘরে বসে ফিসফিস করে কিছু বলছে। কি বলছে শব্দগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল না, তবে মাঝে মাঝে ভেসে আসছিল, আমি আসছি, আমি আসছি। ওর কথা শুনে আমার বুকের ভেতর কেমন করে উঠল। তার পরের দিন সন্ধ্যায় সুমন আর আমার বাসায় এলো না। বাজারে ওর দেখা পেলাম না। ওর মা কাঁদতে কাঁদতে জানালেন রাত ৩টায় সুমন দরজা খুলে বেরিয়ে গেছে। ডাকাডাকি করলেও কোনো সাড়া দেয়নি, সোজা ওই বনের দিকে চলে গেছে। আমরা কয়েকজন মশাল নিয়ে সুমনকে খুঁজতে বের হলাম, কিন্তু যতই ডাকি সুমনের কোনো উত্তর পেলাম না। বনের ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ পেলাম, যেন কাঁচা মাটির সাথে পচা কিছুর মিশ্রণ। গন্ধে আমাদের শরীর শিরশির করে উঠল। অবশেষে আমরা বনের মাঝখানে গিয়ে থামলাম। ওখানে গাছগুলো বাঁকানো, শেকড় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আছে, আর মাঝখানে ছড়িয়ে আছে বহু পুরনো ভাঙাচোরা কবরের পাথর। পাথরের লেখাগুলো পড়তে কষ্ট হচ্ছিল, তবে কিছু পাথরে তারিখ খোদাই করা, যেমন 1870, 1892। এক কোণে খুব বড় একটা কবর। পাথরের ওপর এখনো হালকা লাল দাগ লেগে আছে, যেন অনেক বছর আগে কেউ সেখানে কিছু ঢেলে রেখেছিল। হঠাৎ দেখলাম এক কবরের পাশে সুমনের জুতো পড়ে আছে, একদম ভেজা, যেন পানিতে ডুবানো। আমরা চারপাশ খুঁজলাম, কিন্তু সুমনের কোনো হদিস নেই। ঠিক তখনই পেছন থেকে
কেউ মাটি খুঁড়ছে এমন শব্দ পেলাম। সবাই একসাথে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু একটা কবরের মাটি কেমন যেন নড়ছে। আমাদের একজন ভয় পেয়ে মশাল ছুঁড়ে দিল সেদিকে। ঠিক তখনই মাটির ভেতর থেকে ধীরে ধীরে একটা সাদা ভেজা হাত বেরিয়ে এলো। আমরা আর কিছু না ভেবে দৌড়ে পালালাম সেখান থেকে। পেছনে ফিরে তাকানোর সাহস হলো না কারো। ভোরবেলা আবার গেলাম সেই কবরস্থানে সুমনকে খুঁজতে। সবকিছু শান্ত, যেন রাতে কিছুই হয়নি এখানে। সুমনের জুতাটাও নেই। কবরের মাটি নতুন করে চাপা দেওয়া, আর তার উপর ভেজা কাপড়ের টুকরো পড়ে আছে। কাপড়ের টুকরোটা দেখে আমি নিশ্চিত হলাম এটা সুমনের শার্টের অংশ। গ্রামের লোকজন বলল, যে ওর সাথে দেখা করে সে আর ফিরতে পারে না। সুমনের হারিয়ে যাওয়ার পর থেকে গ্রামের পরিবেশ পাল্টে গেল। রাতের বেলা কেউই আর বাইরে বের হয় না, এমনকি পুকুর পাড়ে দাঁড়াতেও ভয় পায়। কিন্তু আমার মনে হচ্ছিল ও এখনো বেঁচে আছে। কেমন যেন বুকের ভেতর একটা অদৃশ্য টান টের পাচ্ছিলাম। আমি জানি এটা এখানেই থামবে না। জানি না আর কত মানুষ হারিয়ে যাবে ওই জঙ্গলে। গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে কোনো হুজুর বা ওঝা নিয়ে আসা হবে এসব সমাধান করার জন্য। যদি সমাধান করা যায় তাহলে আমি আবার লিখে পাঠাবো অলৌকিক সত্য চ্যানেলে, অথবা আর যদি কেউ হারিয়ে যায় বা ভয়ঙ্কর কিছু ঘটে তাও আপনাদের জানাবো। এখন শুধু সবাইকে এটুকু বলতে চাই, সবাই আমাদের গ্রামের মানুষদের জন্য দোয়া করবেন, যেন আমরা খুব তাড়াতাড়ি জঙ্গলের ওই অভিশাপ থেকে মুক্তি পাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুমন আর ফিরে আসেনি। রাশেদুল ইসলাম বলেন, আজও কোলাঘাট বনের ধারে গেলে দূর থেকে ভেজা পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন মহিলার মুখটা ধীরে ধীরে মানুষের মতো নয়, নিজের মতো করে বদলে যায়, যেন তার সামনের মানুষটির চেহারা ধার করে নিচ্ছে ওই মহিলা। তাহলে কি সে কেবল ভয় দেখায়, নাকি আপনার জায়গা নেওয়ার অপেক্ষায় থাকে? আপনি যদি একা থাকেন একটু খেয়াল করুন বাইরে ভেজা পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।